হ্যালো ফ্রেন্ডস, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টার 10 আজকের টপিক। তো এই ভিডিওতে এই চ্যাপ্টার যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নিট দেবে তাদের খুব কাজে লাগবে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড বাংলাতে এক্সপ্লেন করা হবে। তো শুরু করা যাক। সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। Are you aware that all organisms, even the largest, start their life from a single cell? তো এখানে একটা জাস্ট কোশ্চেন করছে যে তোমরা কি জানো যে প্রত্যেকটা প্রাণী, এমনকি সব থেকে বড় যে প্রাণী দেখা যায়, ছোট থেকে শুরু করে সমস্ত বড় প্রাণী, তাদের জীবন একটা সিঙ্গেল সেল থেকে শুরু করে। ইউ মে ওয়ান্ডার হাউ এ সিঙ্গেল সেল দেন গোজ অন টু ফর্ম সাচ লার্জ অর্গানিজমস। এবং তুমি ভাবতে পারো যে কীভাবে একটা ছোট্ট কোষ থেকে এত বড় প্রাণী সৃষ্টি হচ্ছে। Growth and reproduction are characteristics of cells, indeed of all living organisms. গ্রোথ এবং রিপ্রোডাকশন, গ্রোথ মানে বৃদ্ধি এবং রিপ্রোডাকশন প্রজনন, সেটা হলো প্রত্যেকটা কোষের, এমনকি প্রত্যেকটা জীবের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য। All cells reproduce by dividing into two, with each parental cell giving rise to two daughter cell each time they divide. প্রত্যেকটা সেল সেটা কীভাবে তৈরি হয়, যে একটা প্যারেন্টাল সেল থাকে, যেটা কমন, সে একটা প্যারেন্টাল সেল আছে, সেটা ডিভাইড করছে, ডিভাইড হয়ে সেখান থেকে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে। তো এটা একটা কমন বিষয় যে এইভাবেই তৈরি হয়। দিস নিউলি ফর্মড ডটার সেল ক্যান দেমসেলফ গ্রো অ্যান্ড ডিভাইড, giving rise to a new cell population that is formed by the growth and division of a single parental cell and its progeny. তারপরে এই যে অপত্য সেল আছে, এটা আবার ডিভাইড হলো, ডিভাইড হয়ে এখান থেকে আবার দুটো সেল তৈরি হলো, এটা ডিভাইড হলো, এখান থেকে আবার দুটো সেল তৈরি হলো, তারপরে এরা আবার ডিভাইড হলো, তাদের থেকে আবার সেল তৈরি হলো। এইভাবে সেলের সংখ্যা বাড়তে থাকে। তারপর সেলগুলো আস্তে আস্তে গ্রোথ করে, সেগুলো বাড়ে, আয়তনে বাড়ে, সংখ্যায় বাড়ে, এবং এইভাবে একটা বড় অর্গানিজম তৈরি হয়। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে গেলে কি, যে such cycles of growth and division allow a single cell to form a structure consisting of million of cell। যে অন্যদিকে বলতে গেলে কি, যে একটা কোষ সেটা ডিভিশন হচ্ছে, সেখান থেকে দুটো হচ্ছে, দুটো থেকে চারটে হচ্ছে, এবং সেই কোষগুলো আস্তে আস্তে গ্রো করছে, বড় হচ্ছে, এবং এইভাবে কোষের সংখ্যা বাড়ছে এবং বড় বড় অর্গানিজম তৈরি হচ্ছে। এভাবে লক্ষ লক্ষ সেল কোষ তৈরি হচ্ছে এবং একটা অর্গানিজম তৈরি হচ্ছে। তো আজকে যে টপিক সেল সাইকেল, তো সেখানে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, তো সেটা কি বলা আছে পড়া যাক। সেল সাইকেল। সেল ডিভিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্রসেস ইন অল লিভিং অর্গানিজমস। সমস্ত জীবের ক্ষেত্রে সেল ডিভিশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রসেস। ডিউরিং দ্য ডিভিশন অফ এ সেল, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড সেল গ্রোথ অলসো টেক প্লেস। যখন একটা সেল ডিভাইড করে, শুধুমাত্র সেলটার সংখ্যা বৃদ্ধি হচ্ছে তা না, তার সঙ্গে সঙ্গে সেলের মধ্যে, কোষের মধ্যে যে ডিএনএ আছে, সেই ডিএনএটাও রেপ্লিকেট করে, মানে ডিএনএটাও বিভাজিত হয়, এবং তার সঙ্গে সঙ্গে যে কোষটা আছে সেটাও আয়তনে বাড়ে বা গ্রোথ করে, বৃদ্ধি পায়। অল দিজ প্রসেসেস, এই যে প্রসেসগুলো, সেল ডিভিশন, ডিএনএ রেপ্লিকেশন, সেল গ্রোথ, হেন্স হ্যাভ টু টেক প্লেস ইন এ কোঅর্ডিনেটেড ওয়ে টু এনশিওর কারেক্ট ডিভিশন অ্যান্ড ফরমেশন অফ প্রোজেনি সেলস কন্টেনিং ইনট্যাক্ট জিনোমস। এই যে সমস্ত প্রসেসগুলো, যে সেল ডিভাইড হচ্ছে, সেলগুলো ভাঙছে, ভেঙে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে হচ্ছে, তারপর সেগুলো বড় হচ্ছে, গ্রোথ হচ্ছে, তাদের মধ্যে যে ডিএনএ ম্যাটেরিয়াল আছে সেগুলো রেপ্লিকেট করছে, এগুলো যাতে সঠিকভাবে হয়, কোঅর্ডিনেটেড ওয়েতে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে হয় এবং সঠিকভাবে হয়, তার এবং যে প্রোজেনি সেল আছে তাদের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, সেটা যাতে সঠিকভাবে পৌঁছায়, যতটা সংখ্যায় থাকা উচিত ততটাই থাকে, তার জন্য একটা বিশেষ একটা ওয়ে দরকার, একটা ওয়ে দরকার, একটা পথ দরকার, সেটা হলো সেল সাইকেল। দ্য সিকুয়েন্স অফ ইভেন্টস বাই হুইচ এ সেল ডুপ্লিকেটস ইটস জিনোম, synthesis the other constituent of the cell, and eventually divides into two daughter cell is termed cell cycle। এবং এই যে সিকোয়েন্সটা, বিভিন্ন ইভেন্টস বা বিভিন্ন যে পদ্ধতি, একটার পর আরেকটা ঘটতে চলবে, যেটা পরে আমরা আস্তে আস্তে পড়বো যে কী কী ইভেন্টস আছে,
যার মাধ্যমে যে একটা সেল ডুপ্লিকেটস করে তার জিনোমকে, মানে তার জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ আরএনএকে ডবল করে। সিনথেসিস দ্য অদার কনস্টিটিউয়েন্ট অফ সেল, সেলের মধ্যে অন্যান্য যে সমস্ত উপাদান দরকার, প্রোটিন বা অন্যান্য যে সমস্ত উপাদান দরকার সেগুলোকে সিনথেসাইজ করে এনজাইম, এবং অ্যান্ড ইভেনচুয়ালি ডিভাইডস দ্য টু ডটার সেল, এবং ডিভাইড হয়ে দুটোর অপত্য কোষ তৈরি করে। এই পুরো পদ্ধতিটাকে বলা হয় সেল সাইকেল। তাহলে সেল সাইকেলের সংজ্ঞাটা হচ্ছে দ্য সিকোয়েন্স থেকে শুরু করে এই সেল সাইকেল পর্যন্ত। Although cell growth in terms of cytoplasmic increase is a continuous process, যদিও সেল গ্রোথ বলতে কি বোঝা যাচ্ছে, যে সাইটোপ্লাজমের যে আয়তন সেটা যে বৃদ্ধি পাওয়া সেটাকে সেল গ্রোথ বলছে, সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা বাড়তেই থাকে। ডিএনএ সিনথেসিস অকার্স অনলি ডিউরিং অন এ স্পেসিফিক স্টেজ ইন দ্য সেল সাইকেল। সেই সেল সাইকেলের একটা স্পেসিফিক স্টেজ আছে, G1 S G2 এম ফেজ, তার মধ্যে যে এস দশা আছে সেখানে ডিএনএ সিনথেসিস হয়। তো যেটা যাই হোক পরে পড়বো ডিটেলসে। তো ডিএনএ সিনথেসিসটা একটা স্পেসিফিক স্টেজে হয়ে থাকে সেল সাইকেলে, সমস্ত স্টেজে হয় না। দ্য রিপ্লিকেটেড ক্রোমোজোম বা ডিএনএ আর দেন ডিস্ট্রিবিউটেড টু ডটার নিউক্লি বাই কমপ্লেক্স সিরিজ অফ ইভেন্টস ডিউরিং সেল ডিভিশন। তারপরে কি হয়, যে এই যে ডিএনএ যেটা ভেঙে গেল, যেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল বা ডুপ্লিকেট করলো বা ডবল হয়ে গেল, সেটা পরবর্তীকালে কি সেই অপত্য কোষের মধ্যে যাবে, ডটার নিউক্লিয়াসের মধ্যে যাবে। তো সেটাও অনেকগুলো সিরিজের মাধ্যমে হয়ে থাকে, সেল ডিভিশনের বিভিন্ন সিরিজের মাধ্যমে হয়ে থাকে। তো সেটাও কীভাবে হয় সেটা আমরা আস্তে আস্তে পড়বো এই চ্যাপ্টারই। দিস ইভেন্টস আর দেমসেলফ আন্ডার জেনেটিক কন্ট্রোল, এবং এই ইভেন্টসগুলোকে কে কন্ট্রোল করে? জেনেটিক কন্ট্রোল, মানে ডিএনএ আরএনএ ক্রোমোজোম এগুলো এরাই কন্ট্রোল করে থাকে। তো এখানে একটা জাস্ট বেসিক ধারণা দেওয়া হয়েছে যে সেল সাইকেলটা কী, সেল সাইকেলে কী কী সিনথেসিস হয়, ডিএনএ বিভিন্ন রকম কনস্টিটিউটস, তারপর গ্রোথ হয়, রেপ্লিকেশন হয়, তো কী কোন দশায় কী কী হয়ে থাকে সেটা আস্তে আস্তে আমরা পড়বো, একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে। এরপরে কি আছে? ফেজেস অফ সেল সাইকেল। সেল সাইকেল কিন্তু এমন না যে হঠাৎ করে হয়ে গেল, এটা একটা ইভেন্টসের মাধ্যমে হয়, অনেকগুলো ফেজ থাকে, অনেকগুলো দশা থাকে। তো সেটা কি আছে সেটা এখানে বলা যাবে। এ টিপিক্যাল ইউক্যারিওটিক সেল সাইকেল ইজ ইলাস্ট্রেটেড বাই হিউম্যান সেলস ইন কালচার, যে একটা ইউক্যারিওটিক সেল কিভাবে ডিভাইড করে তার জন্য হিউম্যান সেল, মানুষের দেহের যে কোষ সেটাকে নেওয়া হয় এবং কালচার করা হয়, এবং সেখান থেকে দেখা হয়, পর্যবেক্ষণ করা হয় যে কীভাবে কোষ বিভাজিত হচ্ছে। These cells divide once in approximately every 24 hours, এবং দেখা যায় যে একটা মানুষের কোষকে ডিভাইড হতে, মানে একটা থেকে দুটো কোষ তৈরি হতে 24 ঘন্টা সময় লাগে। However, this duration of cell cycle can vary from organism to organism and also from cell type to cell type. কিন্তু যাই হোক, এই যে 24 ঘন্টা কিন্তু সব কোষের জন্য লাগে না। মানুষের দেহের মধ্যে যে কোষ সেটা ডিভাইড হতে 24 ঘন্টা লাগছে, কিন্তু এটা ভ্যারাই করে। অন্যান্য প্রাণীর ক্ষেত্রে সেটা আরও কম লাগতে পারে, গরু ছাগল ভেড়া বা ঘোড়া, অন্যান্য যে প্রাণী আছে বা এক উদ্ভিদ, তাদের ক্ষেত্রে কম লাগতে পারে, বেশি লাগতে পারে। এমনকি সেটা নির্ভর করে কোন কোষ করা হচ্ছে, কোন কোষ বিভাজিত হচ্ছে। সে মানুষের দেহ বিভিন্ন রকম কোষ আছে, সেই বিভিন্ন রকম কোষের জন্য বিভিন্ন রকম টাইম লাগতে পারে। এক্সাম্পল হিসেবে আছে ইস্ট, ফর এক্সাম্পল, ক্যান প্রোগ্রেস থ্রু দ্য সেল সাইকেল ইন অনলি অ্যাবাউট 90 মিনিটস। যেমন ইটসের ক্ষেত্রে কত মিনিট সময় লাগে? মাত্র 90 মিনিট সময় লাগে ডিভাইড হতে। দ্য সেল সাইকেল ইজ ডিভাইডেড ইন্টু টু বেসিক ফেজ, একটা ইন্টারফেজ, একটা এম ফেজ বা মাইটোসিস ফেজ। সেল সাইকেলকে বেসিক্যালি ভাগ করা হয় দুটো ভাগে, একটা হলো ইন্টারফেজ আর একটা হলো এম ফেজ বা মাইটোসিস ফেজ। এদের আবার আরও বিভাজন আছে, কিন্তু এই দুটো হলো বেসিক। The M phase represents the phase when the actual cell division or mitosis occurs, and the interphase represents the phase between two successive M phase. M phase হচ্ছে কি ফেজ, যেই ফেজে সত্যিকারের যে সেল ডিভিশন বা মাইটোসিস হয়ে থাকে, যে সেলটা যে বিভাজন হচ্ছে যেই সময়টা, সেটা হচ্ছে এম ফেজ। আর দ্য ইন্টারফেজ রিপ্রেজেন্ট দ্য ফেজ ওয়েন টু সাকসেসিভ এম ফেজ, দুটো এম ফেজের মধ্যবর্তী সময় হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজটা হচ্ছে প্রস্তুতি দশা, যে একটা সেল ডিভিশন হওয়ার জন্য অনেক কিছু দরকার পড়ে কোষের, তো সেগুলো জোগাড় করা, সেগুলো সিনথেসাইজ করা,
এই সমস্ত কাজগুলো ইন্টারফেজে হয়ে থাকে, আর অ্যাকচুয়াল ডিভিশনটা হয়ে থাকে এম ফেজে। It is significant to note that in the 24-hour average duration of cell cycle of a human cell, cell division proper lasts for only about an hour. এটা 24 ঘন্টা লাগে সেল ডিভিশন হতে হিউম্যান সেলকে, তার মধ্যে যে মাত্র 1 ঘন্টা, অনলি অ্যাবাউট অ্যান আওয়ার, 1 ঘন্টা সময় লাগে সত্যিকারের ডিভিশন বা এম ফেজ, যে সময়টা সত্যিকারের ডিভিশন হচ্ছে, একটা কোষ থেকে আরেকটা কোষ, দুটো কোষ তৈরি হচ্ছে, অপত্য কোষ তৈরি হচ্ছে। দ্য ইন্টারফেজ লাস্ট মোর দ্যান 95% অফ দ্য ডিউরেশন অফ দ্য সেল সাইকেল। ইন্টারফেজেই সময় লাগে সব থেকে বেশি, 95% সময় ইন্টারফেজ বা প্রস্তুতি দশাতেই লেগে যায়, 5%টাই অ্যাকচুয়াল ডিভিশন হয়। যেমন মানুষের দেহের যে কোষ, সেটার ক্ষেত্রে 23 ঘন্টা হচ্ছে ইন্টারফেজ, মানে প্রস্তুতি দশা, কোষকে বিভাজন হওয়ার জন্য যে প্রস্তুতি হতে হয় সেই দশা, আর মাত্র 1 ঘন্টা সময় লাগে সত্যিকারের বিভাজন যেটা হচ্ছে বা এম ফেজ হচ্ছে সেটা। তো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, সেটা পরে দেখছি, আরও ডিটেলসে পড়ার পর সেটা দেখে নিচ্ছি। দ্য এম ফেজ starts with the nuclear division corresponding to the separation of daughter chromosome by karyokinesis daughter chromosomes, and usually ends with division of cytoplasm by cytokinesis. এম ফেজের দুটো পার্ট থাকে, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কী হচ্ছে, যে নিউক্লিয়াস যেটা আছে সেই নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে ক্যারিওকাইনেসিস। একটা কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, আর কি সাইটোপ্লাজম থাকে। তো একটা কোষের মধ্যে যে একটা কোষ, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ডিভিশনটা প্রথমে হয়ে থাকে, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এখানে কি হয়, যে একটা কোষের নিউক্লিয়াস তার দুটো অপত্য কোষের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে ডটার ক্রোমোজোমের মধ্যে, অ্যান্ড ইউজুয়ালি এন্ডস উইথ ডিভিশন অফ সাইটোকাইনেসিস। তারপর কি সাইটোপ্লাজমের ডিভিশন হয় এবং দুটো অপত্য কোষ তৈরি হয়। সাইটোপ্লাজমের ডিভিশনকে বলা হয় সাইটোকাইনেসিস। The interphase, though called the resting phase, is the time during which the cell is preparing for division by undergoing both cell growth and DNA replication in an orderly manner. ইন্টারফেজ যেটা হয় সেটাকে বলা হয় রেস্টিং ফেজ, রেস্ট করছে এরকম বলা হয়ে থাকে। কিন্তু এই সময় কী থাকে, এই সময় সেল নিজেকে প্রিপেয়ার করে, নিজেকে প্রস্তুত করে ডিভিশনের জন্য, যাতে সে ডিভাইড হতে পারে। এবং তার জন্য কী কী, তার জন্য সেই সেলটা গ্রোথ করে, সেলটা আয়তনে বাড়ে, এবং এর মধ্যে যে ডিএনএ আছে সেগুলো রিপ্লিকেট করে, সংখ্যায় বাড়ে, ডবল হয়। এই সমস্ত কাজগুলো ইন্টারফেস দশায় হয়ে থাকে, এবং সেটা অর্ডারলি মেলায়, এমন না যে যেমন তেমনভাবে হয়ে গেল, সেটা একটা নির্দিষ্ট নিয়মকানুন মেনে হয়ে থাকে। দ্য ইন্টারফেজ ইজ ডিভাইডেড ইন্টু 3 ফার্দার ফেজ। ইন্টারফেজকে আবার 3টে ভাগে ভাগ করা হয়, একটা জিওন বা গ্যাপ অন, এস ফেজ বা সিনথেসিস, G2 বা গ্যাপ 2। ইন্টারফেজকে 3 ভাগে ভাগ করা হয়, জিওন, এস, G2। তাহলে প্রথমে দেখলাম সেল ডিভিশনের দুটো পার্ট, একটা ইন্টারফেজ, একটা এম ফেজ। ইন্টারফেজ আবার 3টে ভাগ, জিওন, এস, G2, আর এম ফেজ আবার দুটো, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস নিউক্লিয়ার ডিভিশন, সাইটোকাইনেসিস সাইটোপ্লাজম ডিভিশন। ইন্টারফেজ হচ্ছে রেস্টিং ফেজ, 95% সময় এখানেই থাকে, প্রস্তুতি হয়, সিনথেসিস করে, ডিএনএ রেপ্লিকেট করে, গ্রোথ হয়, আর এম ফেজে অ্যাকচুয়াল ডিভিশনটা হয়ে থাকে। জি ফেজ corresponds to the interval between mitosis and initiation of DNA replication. তো এখানে এবার যে ইন্টারফেজ আছে সেটা ডিটেলসে বলা হবে, যে কোন দশাটা কী করে। তো এখানে জিওন ফেজে কী হয়, যে এটা ইন্টারভাল বিটুইন মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন এবং মাইটোসিসের যে মধ্যবর্তী দশা সেটা হলো জিওন ফেজ। During Gion phase, the cell is metabolically active and continuously grows but does not replicate its DNA. জিওন ফেজে কী হয়ে থাকে, জিওন ফেজে যে কোষটা বিভাজিত হবে সেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, মানে অনেক পরিমাণে মেটাবলিক রিয়াকশন হয়ে থাকে, পরিপাক হয়ে থাকে, অনেক মেটাবলিজম হয়ে থাকে, এবং এটা কন্টিনিউয়াসলি গ্রো, এটা ধীরে ধীরে আয়তনে বাড়তে থাকে, অনেক গ্রোথ হয় এর, বাট ডাজ নট রেপ্লিকেটস ইট ডিএনএ। কিন্তু এর মধ্যে যে ডিএনএ আছে সেটা কিন্তু কোনো রেপ্লিকেট হয় না। ডিএনএ রেপ্লিকেট হওয়া ছাড়া বাকি যে অঙ্গাণু আছে সেগুলো গ্রো করে, মাইটোকন্ড্রিয়া, গলগি অ্যাপারেটাস,
তারপরে এন্ডোপ্লাজম রেটিকুলাম, সেলও গ্রো করছে, সেলের যে সাইটোপ্লাজম সেটা আয়তনে বাড়ছে, এগুলো জিওন ফেজে হয়ে থাকে। তারপরে কি আছে এস ফেজ। এস অর সিনথেসিস ফেজ মার্কস দ্য পিরিয়ড ডিউরিং হুইচ ডিএনএ সিনথেসিস অর রেপ্লিকেশন টেক্স প্লেস। ডিএনএ সিনথেসিস বা রেপ্লিকেশন মানে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ ডাবল হওয়া, ডিএনএ রেপ্লিকেট করা মানে ডিএনএ থেকে অন্য ডিএনএ তৈরি হওয়া, এই সমস্ত কিছুগুলো কখন হয়ে থাকে? এস ফেজে হয়ে থাকে। এই যে এস ফেজ বা সিনথেসিস ফেজ তখন হয়ে থাকে। ডিউরিং দিস টাইম দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ পার সেলস ডাবলস। এই এস ফেজে কী হয়? ডিএনএর সংখ্যাটা ডবল হয়ে যায়, ডিএনএর সংখ্যাটা ডবল হয়ে যায়। একটা কোষের মধ্যে 46টা ডিএনএ ছিল, এটা সেখান থেকে 92টা হয়ে যাবে, এবং সেটা পরে ডবল হয়ে যাবে কিন্তু আলাদা আলাদা থাকবে, এবং এটা অপত্য কোষে চলে যাবে, এবং সেখান থেকে আবার দুটো কোষে গেলে আবার 46 হয়ে যাবে মাইটোসিসে। তো সেটা আমরা আস্তে আস্তে পড়বো। If the initial amount of DNA is denoted as 2C, then it increases to 4C। যেটা বললাম সেটাই, যে যদি ধরা যায় কোনো একটা কোষে ডিএনএ সংখ্যা 2C, তো সেটা এই এস দশাতে শেষে গিয়ে কী হবে? 4C। However, there is no increase in the chromosome number। কিন্তু ক্রোমোজোম সংখ্যার কোনো ইনক্রিজ হয় না। দেয়ার ইজ নো ইনক্রিজ ইন দ্য ক্রোমোজোম নাম্বার। এটা মনে রাখবে যে ক্রোমোজোম সংখ্যা কিন্তু কোনো বাড়বে না। যে একটা মানুষের কোষ ধরা গেল, তার মধ্যে 2 বিলিয়ন ডিএনএ আছে, তাহলে এস দশার পরে সেটা 4 বিলিয়ন হয়ে যাবে ডিএনএর সংখ্যা। কিন্তু তার যে কোষের ক্রোমোজোম সংখ্যা 46, সেটা আগেও 46, এস দশার পরেও 46। ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে গেলে কিন্তু প্রজাতিটাই চেঞ্জ হয়ে যাবে। 46 থেকে যদি 46টা, পরেও 46, ক্রোমোজোম সংখ্যা কিন্তু সেমই থাকবে। If the cell had diploid a 2n number of chromosome at G1, even after S phase, the number of chromosomes remain the same, 2n। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে কোনো একটা কোষ যদি ডিপ্লয়েড হয় এবং সেখানে 2n নাম্বার ক্রোমোজোম থাকে, তো এস দশার পরেও 2n সংখ্যা ক্রোমোজোমই থাকবে, যেটা আমরা আগে বললাম। In animal cell, during the S phase, DNA replication begins in the nucleus and the centriole duplicates in the cytoplasm। প্রাণী কোষের ক্ষেত্রে কী হয়? যে এস দশাতে তো ডিএনএটা রেপ্লিকেট করছে, ডবল হচ্ছে, সেটা তো ঠিক আছে ডিএনএ সংখ্যাটা, কিন্তু যে সেন্ট্রিওল আছে, সেন্ট্রিওল সেটা সাইটোপ্লাজমের মধ্যে ডবল হয়। সেন্ট্রিওলের সংখ্যাটা সাইটোপ্লাজমে ডবল হয়। সেন্ট্রিওল তো সাইটোপ্লাজমে থাকে, ডিএনএ থাকে নিউক্লিয়াসে, তো নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা ডবল হচ্ছে, আর সেন্ট্রোজোমের মধ্যে সাইটোপ্লাজমের মধ্যে সেন্ট্রিওলসটা ডবল হচ্ছে। আর এটা শুধুমাত্র অ্যানিম্যাল সেল বলা হয়েছে কেন? সেন্ট্রিওল শুধুমাত্র অ্যানিম্যাল কোষেই পাওয়া যায়। ডিউরিং দ্য G2 phase, protein are synthesized in preparation for mitosis while cell growth continues। আর G2 ফেজে কী হয়? প্রোটিন সিনথেসিস হয়। সেল গ্রোথ তো হতেই থাকছে, তার সঙ্গে সঙ্গে প্রোটিন সিনথেসিস হয় যাতে মাইটোসিস হতে পারে। মাইটোসিস কি পরে পড়বো ডিটেলসে। তো এখানে কোন দশায় কী হলো বোঝা গেল? জিওন দশায় কী হয়েছিল বলা হলো যে সেল গ্রোথ করবে, যে অর্গানেলি আছে সেগুলোর সংখ্যা বাড়বে, তারপর অন্যান্য কাজগুলো হবে, সেলকে প্রিপেয়ার করবে। এস দশায় ডিএনএ সিনথেসিস হবে, ডিএনএ ডবল হবে কিন্তু ক্রোমোজোম একই থাকবে। আর G2 দশায় প্রোটিন সিনথেসিস হবে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, মনে রাখবেন। তো এখানে একটা তারপরে কি আছে? সাম সেলস ইন দ্য অ্যাডাল্ট অ্যানিম্যাল appear to exhibit division, example heart cell, and many other cells divide only occasionally as needed to replace cells that have been lost because of injury or cell death। কিছু সেল আছে অ্যাডাল্ট অ্যানিম্যালের মধ্যে যেগুলো কখনো ডিভাইড করে না, এগুলো একটা এক্সেপশন কিছু ব্যাপার আছে যেগুলো বলা আছে এখানে। যেমন হার্ট সেল, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে সেল আছে সেটা কখনো ডিভিশন করে না অ্যাডাল্ট অ্যানিমালস। তাহলে কি এটা কখনো ডিভিশন করছে না? কোন সেল কোনো দিন ডিভিশন করে না? সেটা হলো হার্ট সেল। অ্যান্ড মেনি আদার সেল ডিভাইড অনলি অকেশনালি অ্যাজ নিডেড টু রিপ্লেস সেল দ্যাট হ্যাভ বিন লস্ট বিকজ ইনজুরি অর সেল ডেথ। আর অনেক সেল আছে যেগুলো কোনো রকম যদি আঘাত লাগে বা যদি মারা যায় কোষগুলো কোনো রকমভাবে, তখনই সেগুলো ডিভিশন করে এবং সেই ঘাটতিটা পূরণ করে। ইনজুরি হয়ে যাওয়ার পরে যদি কোষ মারা যায় বা কোষ লস্ট হয়ে যায়, তো সেগুলোকে ঘাটতিগুলো পূরণ করার জন্য সেগুলো সেল ডিভাইড করে। আর হার্ট সেল কখনো ডিভাইড করে না। These cells that do not divide further exist G1 phase to enter an inactive stage
called quiescent stage G0 of the cell cycle. এই সমস্ত কোষ যারা ইনঅ্যাক্টিভেস, যারা ডিভিশন করে না, তারা কোন জিওন দশা থেকে বাইরে বেরিয়ে যায় এবং কোথায় থাকে? G0 দশাতে থাকে। G0 দশা অপর নাম কি? কুইসেন্ট স্টেজে থাকে। এক্সাম্পল, হার্ট সেল। Cells in this stage remain metabolically active but no longer proliferate unless called on to do so depending on the requirement of the organism. তো G0 দশাতে যে সেলগুলো থাকে তারা কি মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে? মেটাবলিক্যালি অ্যাক্টিভ না থাকলে তো সেটা জীবিত থাকবে না, সেটা তো মারা যাবে। তো মেটাবলিক্যালি তারা অ্যাক্টিভ থাকে, কিন্তু তারা প্রলিফারেটস করে না। প্রলিফারেটস মানে কি? তারা বিভাজিত হয় না, বা তারা সংখ্যায় বাড়ে না, বা তারা গ্রোথ করে না। প্রলিফারেট মানে বিভাজিত হয়ে যাওয়া, সেটা হয় না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাদেরকে দরকার পড়ে, রিকোয়ারমেন্ট পড়ে, ততক্ষণ পর্যন্ত। যদি কোনো ইনজুরি হয়ে গেল বা কোনো সেল ডেথ হয়ে গেল, লস্ট হয়ে গেল, তখন এরা প্রলিফারেট করবে, তাছাড়া তারা প্রলিফারেট করে না। কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে। মেটাবলিক্যালি যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে তো মারা যাবে, তাহলে তো সেল ডেড সেল হয়ে যাবে। তা না, মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। G0 দশা এক্সাম্পল, আর এই সময় এরা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে বাট নো লঙ্গার প্রলিফারেট। In animals, mitotic cell division is only seen in the diploid somatic cells. প্রাণীদের ক্ষেত্রে যে মাইটোটিক সেল ডিভিশনটা শুধুমাত্র ডিপ্লয়েড সোমাটিক সেলের মধ্যে দেখা যায়। তো কোন কোষ দেখা যায়? যারা ডিপ্লয়েড হয়, যে সমস্ত কোষ 46টা ক্রোমোজোম থাকে তাদের মধ্যেই মাইটোটিক ডিভিশন দেখা যায়। আর যা শুক্রাণু, ডিম্বাণু, এগুলো কি হ্যাপ্লয়েড, তো এদের ক্ষেত্রে মাইটোটিক ডিভিশন দেখা যায় না। এগুলো আরও ডিটেলসে পড়বো পরে। However, there are few exceptions to this where haploid cells divide by mitosis. For example, male honeybees. তো যাই হোক, এরও একটা এক্সেপশন আছে, যে মেল হানিবিস, যে পুরুষ মৌমাছি, সে হ্যাপ্লয়েড হয়, কিন্তু সে ডিভাইড করে কি? মাইটোটিক ডিভিশনের মাধ্যমে ডিভাইড করে। এগেনস্ট দিস, দ্য প্ল্যান্টস ক্যান শো মাইটোটিক ডিভিশন ইন বোথ হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড সেলস। এবং এর বিরুদ্ধে যে প্ল্যান্টস বা উদ্ভিদ আছে তারা কিন্তু মাইটোটিক ডিভিশন দেখাতে পারে। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটো সেলের মধ্যেই এরা মাইটোটিক ডিভিশন দেখায়। From your recollection of examples of alteration of generation in plants, chapter 3, identify plant species and stages at which mitosis is seen in haploid cell. তো এটা চ্যাপ্টার 3-তে আমরা পড়েছিলাম, অল্টারেশন অফ জেনারেশন ইন প্ল্যান্টস। তো সেখানে কারা হ্যাপ্লয়েড অবস্থাতেও, হ্যাপ্লয়েড স্পেসিস হয়েও তারা কি করে? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, সেটা তোমাদেরকে বলতে বলেছে। তো তোমরা এটা দেখবে সেই চ্যাপ্টার 3-তে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, তো আরও যে ছিল তাদের মধ্যে কোনো একটা অ্যান্সার আছে, তোমরা ভালো করে পড়ে সেটা কমেন্টে জানাবে। এখানে দুটো পার্ট দেওয়া আছে বক্সের মধ্যে, কি বলা আছে একবার দেখা যাক। ইউ হ্যাভ স্টাডিড মাইটোসিস ইন অনিয়ন রুট টিপ সেল. It has 16 chromosomes in each cell. Can you tell how many chromosomes will the cell have at G1 phase, after S phase, and after M phase? Also, what will be the DNA content of the cell at G1, after S, and G2 if the content after M phase is 2C? তো এখানে একটা কোয়েশ্চেন বলা হয়েছে যে একটা অনিয়ন রুট সেল আছে, তার মধ্যে 16টা ক্রোমোজোম আছে। তো বলা হচ্ছে যে G1 ফেজ, এস ফেজ, এম ফেজের পরে তার ক্রোমোজোম সংখ্যা কত হবে এবং তার ডিএনএ কন্টেন্ট কত হবে G1 ফেজ, এস ফেজ এবং G2 ফেজের পরে, যদি তার কন্টেন্টটা এম ফেজের পর 2C থাকে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশনে দেবে। যদি অ্যান্সারটা তোমরা ভালো করে পড়ে কমেন্ট সেকশনে অ্যান্সারটা দাও, না পারলে সেটা আমি তখন কমেন্টে জানাবো। এখানে আরেকটা কোশ্চেন আছে যে হাউ ডু প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল কন্টিনিউ টু গ্রো অল দেয়ার লাইফস? কী করে সমস্ত উদ্ভিদ প্রাণী সারা জীবন বৃদ্ধি পেতেই থাকে? ডু অল সেলস ইন এ প্ল্যান্ট ডিভাইড অল দ্য টাইম? একটা উদ্ভিদের মধ্যে সব কোষ কি সবসময় বাড়তেই থাকে? তো এটা কোশ্চেন কী হবে? না, অনেক কোষ আছে এক সময় গিয়ে বিভাজিত হওয়া বন্ধ হয়ে যায়। ডু ইউ থিঙ্ক অল সেলস কন্টিনিউ টু ডিভাইড ইন অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস? তোমার কি মনে হয় সমস্ত কোষই বিভাজিত হয়? না, কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন একটা হার্ট সেল বিভাজিত হয় না,
ক্যান ইউ টেল দ্য নেম অ্যান্ড দ্য লোকেশন অফ টিস্যু হ্যাভিং সেল দ্যাট ডিভাইড অল দেয়ার লাইফ ইন হায়ার প্ল্যান্টস। উঁচু উঁচু প্রাণীর ক্ষেত্রে কিছু কিছু কোষ আছে যেটা সারা জীবন বিভাজিত হয়। তো এটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে দেবে, না পারলে তখন আমি বলে দেবো। ডু অ্যানিমালস হ্যাভ সিমিলার মেরিস্টেমেটিক টিস্যু? অ্যানিমালসের ক্ষেত্রেও কি এরকম কিছু কোষ আছে যে সারা জীবন বিভাজিত হয়? তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা কমেন্ট সেকশনে দাও, যদি না পারো তখন আমি অ্যান্সার দিয়ে দেবো, তোমরা দেওয়ার চেষ্টা করো, তোমরা পারবে, খুব ইজি কোশ্চেন আছে। তো এখানে এই ভিডিওটা শেষ করলাম, বাকি যে পার্টগুলো আছে পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আপলোড করা হবে। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানো, ভালো লাগলে কমেন্টে জানো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যে কোশ্চেনগুলো বললাম তার অ্যান্সারগুলো কমেন্টে জানো। থ্যাঙ্কস।